করোনায় কুপোকাত উন্নয়ন বাজেট, টাকার অঙ্কে 5 বছরের সর্বনিম্ন বাস্তবায়নের রেকর্ড। এমন খবর দুশ্চিন্তা বাড়াচ্ছে, কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে এই চলতি অর্থ বছরে প্রকল্পের বেঁচে যাওয়া টাকা, যা দিয়ে মিটবে জরুরি চাহিদা, কাজ চলবে নতুন মেগা প্রকল্পের। তাই আসছে বাজেটে এডিপির হারির খবর আসলে কি, তা জানাবো বাজেটে জনগণের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, বরাবরের মতোই আজকের যে আয়োজন, আমাদের আয়োজনে দুজন অতিথি আমাদের সাথে যোগদান। তারা নিজেদের অভিজ্ঞতার জায়গা থেকে এই প্রকল্প বাস্তবায়ন এবং বাংলাদেশের এডিপির যে ট্রেন্ড সেটি সম্বন্ধে আমাদেরকে বলার চেষ্টা করবেন। আমরা সেই তথ্যগুলো তাদের কাছ থেকে জানবো এবং পাশাপাশি আমরা জানবো যে আগামীতে এই করোনাকালীন সময়ে যে বাজেটে আমরা এক ধরনের জটিলতার ভেতর দিয়ে যাচ্ছি, সেই বাজেটের জটিলতার ভেতর থেকে এডিপির সহজ বাস্তবায়ন আসলে কিভাবে নিশ্চিত সম্ভব। তার আগে জানাতে চাই, নতুন যে এডিপির প্রস্তাব, যেটি কিছুদিন আগে এনইসির সভায় চূড়ান্ত হয়েছে, সেখানে আসলে কোন কোন খাতে বরাদ্দ বাড়ছে এবং কোন কোন খাতে বরাদ্দ কমছে। আমরা দেখতে পাচ্ছি বরাদ্দ বাড়ার তালিকায় কিন্তু এবার সব বড় অংশ জুড়ে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ার এক ধরনের কথা, আলোচনা বা দাবি ছিল, সেটি কিন্তু হয়েছে। আমরা দেখেছি যে প্রায় 2000 কোটি টাকার মতো বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ, কৃষি, পরিবহন, শিল্প এবং শিক্ষা, এই 6টি খাতে মোটা দাগে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। অন্যদিকে বরাদ্দ কমার কথা যদি আমি বলি, জনপ্রশাসন খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। বিদ্যুৎ খাতে যেহেতু বেড়েছে, কিন্তু জ্বালানি খাতে কিন্তু বরাদ্দ কমানোর কথা বলা হয়েছে, প্রস্তাব করা হয়েছে। এবং একই সাথে ভৌত পরিকল্পনা, পল্লী উন্নয়ন, ক্রীড়া ও পানি সম্পদ খাতে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে সবশেষ এডিপিতে। একই সাথে আমরা দেখতে চাই মেগা প্রকল্পগুলোর অবস্থা কি। মেগা প্রকল্পগুলোর কাজ আপনি জানেন, বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ আপনারা জানেন চলমান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এবারও সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে, প্রায় 15,000 কোটি টাকার বেশি। আসলে পদ্মা সেতু, যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এবং যেটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি মেগা প্রকল্প হিসেবে কাজের অগ্রগতি হয়েছে, সেটির বরাদ্দ কিন্তু 5,000 কোটি টাকার মতো। সেই ধারাবাহিকতায় পদ্মার যে রেল সংযোগ প্রকল্প, সেটিও কিন্তু বেশ বরাদ্দ পেতে যাচ্ছে তার কাঙ্ক্ষিত হারে। একই সাথে মেট্রো রেল 4,370 কোটি টাকা, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, যেটি আসলে তৈরি হচ্ছে বেশ কয়েকদিন ধরে, 3,670 কোটি টাকা। এবং কক্সবাজার ঘুমধুম রেল প্রকল্প, সেটির পেছনে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি 1,500 কোটি টাকার মতো বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আমাদের সাথে অতিথিরা যোগ দেবেন। একজন অতিথি এরই মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন, পরিবহন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বাজেটে জনগণের আয়োজনে। আমরা দেখতে পাচ্ছি যে করোনাকালীন যে সংকট আমরা পার করছি, সেই সময়ে নতুন করে মেগা প্রকল্পের ক্ষেত্রে এক ধরনের অর্থায়ন নিশ্চিতের তাগিদ রাখা হয়েছে। আমাদের অবকাঠামো দরকার, কিন্তু যেই ধরনের অবকাঠামোগুলোর কথা এখন আলোচনা চলছে বা কাজ চলছে, সেগুলো আসলে আমাদের কতটা আগামীতে জরুরি হয়ে দাঁড়াবে? এগুলোর বাস্তবায়নে কি আসলেই এখনই মোটা দাগে এত বেশি নজর দেওয়া দরকার, নাকি নতুন নতুন অবকাঠামো নিয়ে আমাদের ভাবা দরকার? কি দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে পাইপলাইনে এবং অনগোয়িং যে কাজগুলি চলছে, এর মধ্যে আমি যেটা বলবো, মেগা প্রজেক্টগুলি, বিশেষ করে ফাস্ট ট্র্যাক প্রজেক্টগুলি, এগুলি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং এগুলিকে বলা হয় ট্রান্সফরমেশনাল প্রজেক্ট। অর্থাৎ বাস্তবায়ন যদি সঠিক সময় আমরা করতে পারি, তাহলে ডেফিনিটলি এটা অর্থনীতির জন্য একটা বিরাট ভূমিকা রাখবে। তো সেই হিসাবে এই কাজগুলির ভূমিকা অত্যন্ত জরুরি। কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলি প্রতি বছর নতুন কিছু কাজ নেওয়া হয়, এগুলিকে কিন্তু আমাদেরকে এইবার একটু নজর দিতে হবে। নতুন প্রেক্ষাপটে খেয়াল রাখতে হবে, আমাদের চলমান কাজগুলি কিন্তু বড় একটা হোঁচট খেয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের জটিলতা আসবে। এর মধ্যে প্রথম জটিলতা আসবে সময় বৃদ্ধি। সময় বৃদ্ধি মানে খরচ বৃদ্ধি। তাহলে এখানে আমাদের খরচ কিন্তু বাড়াতে হবে, কিন্তু সরকারের ইনকাম কিন্তু আবার বিভিন্নভাবে কমে যাচ্ছে। তো সেই কারণে আমি বলবো, নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু সরকার একটু সংযমী হতে পারে। আর যেই কাজগুলি আমরা হাতে নিয়ে ফেলেছি, ঝুলিয়ে রাখলে পরে কিন্তু দুই ধরনের সমস্যা হবে। একটা হলো প্রজেক্টের খরচ বেড়ে যাবে, আর প্রাক্কলিত যেই জনসুযোগটা তৈরি হওয়ার কথা ছিল, সেটা হতে বিলম্ব হলে পরে তাহলে আমাদের যে বেনিফিটটা প্রত্যাশিত ছিল, সেটা কিন্তু আমরা পাবো না। স্যার, আরেকটা বিষয়, এখন যেহেতু স্বাস্থ্য খাত নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, বরাদ্দ বাড়ানো হচ্ছে, এই রিলেটেড অবকাঠামোগুলো আসলে বেশি বেশি তৈরি করা জরুরি কিনা আমি জানি না, আপনি কি মনে করেন? অবশ্যই, অবশ্যই। বাস্তবতার নিরিখে আমরা তো দেখলাম আমাদের অনেক জায়গায় অনেক উন্নতি হয়েছে, কিন্তু স্বাস্থ্য খাতের উন্নতিটা অত্যন্ত নাজুক।
এই ক্ষেত্রে আমরা যেহেতু হোঁচট ছাড়া কাজ করি না, পরিকল্পিতভাবে কাজ করি না, সেই জন্য আমি বলবো যে এই ঘাটতিগুলি এখন চোখে পড়েছে, সুনির্দিষ্টকরণ করা হয়ে গেছে আমাদের ঘাটতিগুলি কোথায়। সেই ক্ষেত্রে এই বছর শুধু না, একটা সিস্টেমকে আমি যদি এটাকে হেলদি করতে চাই, টেকসই করতে চাই, তাহলে ধারাবাহিকভাবে কিন্তু নজর দিয়ে যেতে হবে। সুতরাং আমি বলব সঙ্গত কারণেই স্বাস্থ্য খাতটা যদি আমরা ভালোভাবে অ্যাড্রেস করতে না পারি বাজেটে, তাহলে কিন্তু অন্যান্য জিনিসও কিন্তু এটার সাথে রিলেটেড হয়ে যাবে। যেমন আমি যে করোনা পরিস্থিতিটাকে যদি আমাদের প্রজেক্ট বাস্তবায়নের সাথে আমি ট্যাগ করি, তাহলে আমি বলব যতদিন পর্যন্ত না আমাদের এখানে হেলথ কেয়ার সিস্টেম ভালো হচ্ছে, যতদিন পর্যন্ত না আমরা করোনা পরিস্থিতিটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারছি, ততদিন পর্যন্ত কিন্তু কনসালটেন্ট যারা এইটা বড় বড় প্রজেক্টগুলির সাথে জড়িত তারা কিন্তু আসবে না। খেয়াল রাখতে হবে আমাদের মেগা প্রজেক্টগুলি বাস্তবায়ন হচ্ছে কিন্তু আদার দেন পদ্মা ব্রিজ সবকিছুরই দাতা গোষ্ঠীর অর্থায়নে, এবং সেখানের কন্ডিশন অনুযায়ী কিন্তু বিদেশি কনসালটেন্টদেরকে নেওয়া হয়েছে। সুতরাং এই প্রজেক্ট বাস্তবায়নের যে চেইন অফ ইভেন্ট আছে তার টপে কিন্তু আছে হলো গিয়ে এই কনসালটেন্টরা। তারা মার্চের 16-17 তারিখের মধ্যে কিন্তু চলে গেছেন, এবং জাইকার অর্থায়নে যত কাজ হচ্ছে বর্তমানে জাপান কিন্তু করোনা পরিস্থিতিটাকে লক্ষ্য করে 12টা দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তাদের জনগণকে। এর মধ্যে বাংলাদেশও কিন্তু আছে এটার মধ্যে। তাহলে তার অর্থ কি দাঁড়ায়? আপনি কনসালটেন্ট ছাড়া এই অবস্থায় কিন্তু প্রজেক্টগুলিকে আরম্ভ করতে পারবেন না। এটা শ্রমিক আয়োজন করতে পারেন, লোকাল কন্টেন্টগুলি আয়োজন করতে পারেন, কিন্তু আপনি যদি কনসালটেন্টদেরকে যদি আনতে না পারেন, তাহলে কিন্তু এই প্রজেক্টগুলির ব্যাপারে যে নতুন নতুন কিছু সিদ্ধান্ত নিতে হবে সেগুলি কিন্তু বিলম্বিত হয়ে যাবে। আমি সেই কারণেই বলছি এই স্বাস্থ্য ব্যবস্থাটা শুধু আমাদের নিজের জন্য না, আমরা কিন্তু গ্লোবালকে একটা মেসেজ দিব যে আমরা কিভাবে ঝুঁকি মোকাবেলা করছি এবং আমার হেলথ কেয়ার সিস্টেমটা কেমন। এটার উপরে যদি আস্থা না থাকে, আমি শুধু কনসালটেন্টই আনতে পারবো না, শুধু তাই না, আমাদের বহির্বিশ্বের সাথে যে কানেক্টিভিটি হয় বিমানের মাধ্যমে, তারাও কিন্তু হয়তো ল্যান্ড করতে দেবে না। তো আমি বলবো সঙ্গত কারণেই এটার গুরুত্বটা বুঝে, এবং আমরা এখন সুনির্দিষ্টভাবে জানি কোথায় কোথায় আমাদের দুর্বলতা আছে, সেই জায়গার মধ্যে আমাদের ঢেলে সাজাতে হবে এবং ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। স্যার, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের এডিপি নিয়ে কাজ করছেন, পর্যবেক্ষণ করছেন। আমাদের মেগা প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলোর কিন্তু একটা অর্থের একটা অংশ ফেরত আসে প্রত্যেক বছর। চলতি অর্থ বছরের যে বাজেট, সেখান থেকেও ফেরত যাবে একটি বড় অংশ, যা সেটিকে সাশ্রয় বলা হচ্ছে কারণ কাজ এখন বন্ধ। আবার আমরা দেখি যে এই প্রকল্পগুলোর অর্থের যোগান নিশ্চিত করার জন্য সরকারকে অনেক জায়গা থেকে, উৎস থেকে ঋণ এনে, অন্যভাবে সহায়তা করে, নিজস্ব উৎস থেকে এনে এই টাকাগুলো দিতে হয়, কিন্তু কাজে লাগানো যায় না এই অর্থগুলো। এখন যেহেতু করোনাকালীন সময়, আগামীতে এই অর্থের সংগ্রহের যে মানে চাপ, সেটি আসলে বাড়বে। কিভাবে আসলে স্মার্টলি এই টাকাগুলো ব্যয় করা যায় আগামীতে এই মেগা প্রকল্পের পেছনে বা অন্যান্য প্রকল্পের পেছনে? আমি মেগা প্রজেক্টগুলির ক্ষেত্রে বলবো যেগুলি বাস্তবায়নাধীন আছে, এগুলি কিন্তু এখন ওই প্রজেক্টগুলিকে বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে এটা কিন্তু পরিষ্কার। একটা সিভিল ওয়ার্কস আরম্ভর সময় যেই গতি থাকে, মাঝামাঝি পর্যায়ে যে মোমেন্টামটা আসে, এটা কিন্তু একবার আরম্ভ হয়ে গেলে পরবর্তীতে খুব একটা কিন্তু হোঁচট খেতে হয় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, মোমেন্টামটা কিন্তু আমরা লস করে ফেলেছি। এটাকে আরম্ভ করতে গেলে ডেফিনিটলি আমাদেরকে কিন্তু অনেক ধরনের স্মার্ট ডিসিশন নিতে হবে। কারণ খেয়াল রাখতে হবে আমরা কিন্তু মার্চ, এপ্রিল, মে, জুন, যেটাকে বলা হয় কনস্ট্রাকশনের প্রাইম টাইম, ড্রাই সিজনে কনস্ট্রাকশনটা কোয়ালিটিও মেনটেন করা যায়, আনইন্টারাপ্টেড কাজ করা যায়। কিন্তু জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে গিয়ে কাজ আমরা ধারাবাহিকভাবে করতে পারি না, করতে চাইলেও কিন্তু গুণগত মানটা আমরা কিন্তু বজায় রাখতে পারি না। সো আমরা প্রাইম টাইমটাকে নষ্ট করে ফেলেছি। এবং আপনারা জানেন জুন টার্গেট করে কন্ট্রাক্টরদের বিল পরিশোধের জন্য একটা তাগাদা থাকে।
এই তাগাদার রেসপেক্টে কিন্তু দেখা যায় এই জুন সেশনে প্রায় 20-30 শতাংশ কাজ কিন্তু আগিয়ে নিয়ে যাওয়া, সেইটাও কিন্তু এইবার হতে পারে নাই। সুতরাং আমাকে যদি প্রজেক্টটাকে বাস্তবায়ন করতে হয়, আমি বলবো সরকারকে বাজেটে যেমন গ্রে এরিয়াতে কিছু ঝুঁকি মোকাবেলার জন্য অতিরিক্ত টাকা রাখতে হবে, এবং খেয়াল রাখতে হবে করোনা কিন্তু একটা ডায়নামিক পরিস্থিতি। একটা ডিসিশন নিয়ে কিন্তু এখানে স্থির থাকা যাচ্ছে না। সুতরাং ক্ষণে ক্ষণে যখন পরিবর্তিত হবে ডিসিশনগুলি, এর সাথে কিন্তু প্রজেক্ট বাস্তবায়নের একটা বিরাট সম্পর্ক থাকবে। তো সেই হিসাবে বাজেটে যেমন একটা বরাদ্দ থাকতে হবে, পাশাপাশি সরকারের এখনই প্রজেক্টের পিডিদের সাথে, প্রজেক্ট ডাইরেক্টরদের সাথে বসে এই নতুন একটা পরিকল্পনা, যে আমার যেই পরিকল্পনার ধাপে ধাপে ফেজ ওয়াইজ চলছিল, আপনি জানেন বাজেটে কিন্তু ফেজ ওয়াইজ টাকা রাখা হয়। তো ধারাবাহিকভাবে প্রতি বছরের জন্য চাহিদা অনুযায়ী বরাদ্দ থাকে। এইবার কিন্তু চাহিদাটা চেঞ্জ হয়ে যাবে নতুন প্রেক্ষাপট। আপনি বলছিলেন যে এই ধরনের যে করোনাকালীন সময়ে সেখানে আসলে স্মার্ট ব্যয় করতে হবে, এবং এই যে টাকাগুলো যে স্যার এই মুহূর্তে খরচ হলো না, আপনি যেটি বলছিলেন যে জুনের সময় যেই বিলটি ক্লিয়ার করে ফেলা হয় অনেক শতাংশ বাড়িয়ে এরপরে প্রায় 90 ভাগের বেশি আমাদের এডিপি বাস্তবায়ন হয়ে যায় একদম শেষ মাসে এসে, এবার তো সেটিও করা গেল না, তাহলে নিশ্চয়ই একটা বড় অঙ্কের টাকা সাশ্রয় হয়েছে। এই টাকাগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? না, সাশ্রয় হয়নি। এগুলি কন্ট্রাক্টরের ক্লেইম আছে, কিন্তু ক্লেইমগুলি পাওয়ার জন্য অনেক কিছু তাকে জমা দিতে হয়। যেমন এটা যদি মেইন কন্ট্রাক্টর হয়, তাহলে সে বলবে যে আমার গুণগত মান ঠিক আছে, টেস্ট রিপোর্টগুলি এই, তুমি একটু দেখো। এটা দেখার জন্য আবার আরেকজন লোক লাগে। তখন সবকিছু ঠিক থাকলে তখন বলা হয় তার পয়সাটা দেওয়া হোক। এই কাজগুলি হতে পারেনি, তার টাকা দিতে হবে। এই টাকা যেহেতু কাজ হয়ে গেছে, আমরা জানি সরকার কিন্তু গভর্নমেন্টের কাজগুলিকে কন্ট্রাক্টরকে কাজ করিয়ে তারপরে পয়সা দেয়। তো সেই হিসাবে আমি বলবো এখানে কিন্তু কাজের যেই ক্লেম আছে সেটা ক্লিয়ার না হলেও পরেও কিন্তু আমাদেরকে ধাপে ধাপে এগুলি ক্লিয়ার করতে হবে, এবং কন্ট্রাক্টর কনসালটেন্ট তারা কিন্তু হয়তো এই যে অ্যাক্ট অফ গড, ফোর্স মেজর যেটাকে বলে, এইটার ক্লজের আওতায় কিন্তু সে কিছু কস্ট এসকেলেশন চাইতে পারে। তো সেই ক্ষেত্রে শুধু দিতে হবে না, কিছু বেশিও হয়তো দিতে হতে পারে। তো সেই কারণে আমি বলবো এই সার্বিক জিনিসগুলিকে একটু ব্যাকগ্রাউন্ডে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা উচিত, যাতে করে নেগোশিয়েট করা যায়। যেমন আমি বলি, যখনই কোনো ডিসপিউট হয়, কন্ট্রাক্টর একটা ক্লেম করছে এটা দেওয়া যাবে কিনা, তখন প্রতিটা বড় প্রজেক্টে কিন্তু একটা আরবিট্রেটর থাকে, একটা ডিসপিউট বোর্ড থাকে। অনেক প্রজেক্টে কিন্তু সেগুলিকেও কিন্তু ইন প্লেসে আনে নাই। তো আমি বলবো ব্যাকগ্রাউন্ডে ডিসপিউট বোর্ডগুলি তৈরি করে ফেলা, এবং অনলাইনে ডিজাইন ড্রয়িং কিভাবে অনুমোদন দিতে পারে কনসালটেন্টরা বিদেশে থেকেও। কারণ এক একটা কনসালটেন্ট 30 থেকে 35 লক্ষ টাকা স্যালারি পায় বাংলাদেশি পয়সায়, তাকে কিন্তু টাকা দিতে হবে। তাহলে তার যদি ফিজিক্যালি দেশে না আসতে পারে, তাহলে সেই জন্য কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে একটা ডিজাইন অনুমোদনের প্রোটোকল তৈরি করে নিতে পারি, এই জিনিসগুলি কিন্তু আমাদেরকেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে তৈরি করেও প্রয়োজনীয় অনুমোদন মন্ত্রণালয় থেকে নিয়ে রাখতে হবে। তাহলেই আমি বলবো আমাদের প্রজেক্টগুলিকে আমরা ট্র্যাকে রাখতে পারবো। ডেফিনেটলি এখানে টাইম ওভাররান হবে, কিন্তু আমরা চমৎকারভাবে নেগোশিয়েট করতে পারবো কন্ট্রাক্টর এবং কনসালটেন্টের সাথে, এবং তারা যেই ক্লেমটা চাবে আমার অ্যানালাইসিস ব্যাকগ্রাউন্ডে যদি থাকে, তাহলে আমার বার্গেনিং করতে সুবিধা হবে। আদারওয়াইজ হোঁচট খেয়ে তারপরে আমি তার সাথে নেগোশিয়েট করতে যাব, সে কিন্তু বেটার পজিশনে থাকবে। কারণ চলমান কাজে কন্ট্রাক্টরের সাথে নেগোশিয়েট করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, তার মধ্যে যদি অ্যানালাইসিস না থাকে। তো আমি গভর্নমেন্টকে বলবো সব পিডিদেরকে সিনারিও যেটা হয়ে গেছে তার প্রেক্ষাপটে আমাদের করণীয়গুলি কি কি, টেন্ডার অনুযায়ী সেই কাজগুলি করে আমরা যদি অনুমোদন করে রাখি, এবং ডিস্টেন্ট
কনসালটেন্সি দেওয়ার জন্য ইন্টারনেটের ডিজাইন, ড্রয়িং, স্পেসিফিকেশন, সিদ্ধান্ত নেওয়ার প্রোটোকলটা যদি আমরা এস্টাবলিশ করে রাখি, তাহলে কিন্তু আমরা হয়তো কিছুটা একটা স্মুথ স্টার্ট করতে পারবো। আদারওয়াইজ কিন্তু এগুলি এই সিদ্ধান্তহীনতার কারণে আরো দীর্ঘায়িত হবে এবং এটার জন্য কিন্তু খরচও কিন্তু বেড়ে যাবে। স্যার, কন্ট্রাক্টর মোবিলাইজ হয়ে গেলে তাকে কিন্তু খরচটা বসিয়ে রাখবেন, কাজ করবেন না, ইভেন দেন তাকে কিন্তু টাকাটা দিতে হবে এটা। স্যার, যদি তারা দেশেই আসতে না পারে, তারা যদি নিরাপদ বোধই না করে বা যাতায়াত যদি শুরু না হয়, কিন্তু এদিকে যদি আবার মেগা প্রকল্পের কাজ চলতেই থাকে, অনলাইনে হয়তো ডিজাইন না, শেয়ার করা গেলো, কিন্তু তারা ফিজিক্যালি যদি না আসতে পারে, তাহলে কি প্রকল্পের কাজ থমকে যাবে না? অবশ্যই এই কারণেই তো বললাম সরকারকে কিন্তু এই জায়গাটার মধ্যে খেয়াল রাখতে হবে। আমি তো অনেক প্রজেক্টের সাথে জড়িত। যারা সিনিয়র কনসালটেন্ট ওরা কিন্তু বয়সটাই কিন্তু 60 আপ। এরা আমাদের হেলথ কেয়ার এবং আমাদের করোনা ম্যানেজমেন্টের যে পরিস্থিতি ভালোভাবে লক্ষ্য করছে এবং ওরা কিন্তু মার্চের 16-17 তারিখের মধ্যেই চলে গেছে। কিন্তু পদ্মা ব্রিজ এবং বিআরটি প্রজেক্টের কিছু চাইনিজ ওয়ার্কার গিয়েছিল আবার ব্যাক করেছে, তারা আর ফেরত যেতে পারেনি। ওদেরকে দিয়ে কিন্তু কাজ করানো হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চেইন অফ ইভেন্টের টপে যিনি আছেন উনি হলো কনসালটেন্ট, উনি কিন্তু আসতে পারছে না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু সরকারকে আমি বলবো রিপ্লেসমেন্ট পাওয়াও কিন্তু ঝুঁকি হবে। ওই মানের সে আসতে চাচ্ছে না, সে সিনিয়র সিটিজেন, সে ভালনারেবল একজন লোক, তার রিপ্লেসমেন্টের প্রভিশন আছে, কিন্তু যাকে রিপ্লেস করা হবে সেও আসতে চাবে কিনা। এই কারণেই বললাম ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কাজগুলিকে আগের থেকে আরম্ভ করে দিতে হবে, আর না হলে কিন্তু হোঁচট খেতে হবে একদম সঙ্গত কারণে। আমি চাইলেই আমি অনেক কিছু পারবো না। এটা ইন্টারন্যাশনাল একটা টেন্ডার, এটা দাতা গোষ্ঠীর অর্থায়নে হচ্ছে। এই দাতা গোষ্ঠীর নিয়ম নীতি মানতে গিয়ে আমরা যে বড় বড় কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্টদেরকে রেখেছি, তারা আস্থা না থাকলে এই দেশে আসবে না। আর না আসলে পরে তাহলে ডেফিনিটলি কাজগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণেই আমাদের বিকল্প যে চিন্তাগুলি, যেটা বললাম ইন্টারনেটের মাধ্যমে কাজ করা, এবং এটাকে আপনারা জানেন হেলথ হেলথ ব্যাপারেও কিন্তু আমরা এখন কিন্তু দূর থেকেও কিন্তু এক্সপার্ট সার্ভিসগুলি আমরা নিতে পারি। ডায়াগনোসিস, প্রগনোসিস, ডাক্তাররা কিন্তু রোগীকে তার কাছাকাছি আসতে হবে সেই কিন্তু ওটা জরুরি না। আমরা অনেক কি বলে স্মার্ট টেকনোলজির মাধ্যমে কিন্তু এই জিনিসটা সেবাটা নিতে পারি। ডক্টর শামসুল হক, সিমিলারলি একটি বিষয় হচ্ছে যে এখন তো আমাদের আগামীতে বিদেশি সহায়তার বা বিদেশি উৎসের প্রতি অর্থের যোগান অনেক বেশি মনোযোগ দিতে হবে। উন্নয়ন সহযোগী বা দাতাদের উপরও কিন্তু এক ধরনের চাপ আছে এক্সিস্টিং প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। নতুন ধরনের প্রকল্প আসলে আমাদের সামনে নেওয়ার সুযোগ থাকবে কিনা, অবকাঠামোর কথা যদি বলি? আমি ব্যক্তিগতভাবে বলবো নতুন প্রজেক্ট না নিয়ে, আমি বলবো আমি বিভিন্ন কি বলবো ডিপার্টমেন্টে আছি, প্রজেক্টের পরিমাণ এত বেশি হয়ে গেছে, এগুলিকে ভালো মানে কাজ করার জন্য প্রজেক্ট ডাইরেক্টরই পাওয়া যায় না। ধার করা প্রজেক্ট ডাইরেক্টর এনে কাজ করা করতে পারি, কিন্তু আমার পূর্ব অভিজ্ঞতা নাই। আমি নামে হলাম প্রজেক্ট ডাইরেক্টর, অথবা কোথাও মন্ত্রণালয়ের নন টেকনিক্যাল লোকদেরকে পিডি বানিয়ে কাজ করিয়ে দেওয়া। এই জিনিসগুলি আমি বলবো এখনই ওভারহিটিং হয়ে আছে। উন্নয়নের ওভারহিটিংটাকে এই যে করোনা পরিস্থিতিতে এখানে কিন্তু নতুন করে হিটিং না করে এখানে একটা কুল ডাউন করা, নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সংযমী হতে হবে। কারণ আমাদের চলমান কাজগুলিরই কিন্তু অর্থায়নের বাড়ার বিরাট একটা সম্ভাবনা আছে। এই অর্থায়নগুলি যোগান দিতে হবে। আমি যদি বেশি প্রজেক্ট নিয়ে ফেলি তাহলে বিতিকিচ্ছিরি হয়ে যাবে, ডাইলুটেড হয়ে যাবে, কাজের মানগুলি ঠিক থাকবে না। সো সরকার সঙ্গত কারণে উন্নয়নের প্রত্যেকটা দেশেই কোনো একটা পর্যায়ে কিন্তু কুল ডাউন হয়, যে আমি অনেক প্রজেক্ট হাতে নিয়ে নিয়েছি, এখন জনগুরুত্ব যেগুলি
সেগুলোকে অথবা গুরুত্ব দিতে হবে। supplementary জনাব শামসুল হক, একদমই নেওয়া। আমরা আয়োজনের শেষে চলে এসেছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এখন, সেজন্য অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আমাদের বিশ্লেষকের বক্তব্য। তার মানে মোটা দাগে হচ্ছে এডিবি বাস্তবায়নের উপর এক ধরনের চাপ আসতে যাচ্ছে। সেটি কিভাবে স্মার্ট ম্যানেজমেন্ট এবং স্মার্ট ফাইন্যান্সিং এর মাধ্যমে আগামী অর্থ বছরের বাজেটে ডিল করা যায়, মেনটেন করা যায়, সেটি হবে আগামীর বড় চ্যালেঞ্জ। এতক্ষণ ধরে বাজারে জনগণের আয়োজন যারা দেখেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।